সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের। বিচারপতি অপসারণের ক্ষমতা থাকছে না সংসদের হাতে, আপিল করবে রাষ্ট্রপক্ষ। জামায়াত নেতা নিজামের ফাঁসি কার্যকরে আরও এক ধাপ অগ্রগতি, ফাঁসির আদেশ বহাল। গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল। ময়মনসিংহের গাছতলায় ট্রাক সিএনজির সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 8। টাঙ্গাইলের ট্রেনের ধাক্কায় 2 জনের মৃত্যু। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদের প্রচারণা। শেষ মুহূর্তেও গণসংযোগে প্রার্থীদের তুমুল ব্যস্ততা। এবং তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ। কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। অভিযান চালিয়েও মিলছে না সুফল। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি সাজিদ রাজু। হাইকোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে ফিরিয়ে নেয়ায় স্বাধীনভাবে ও প্রভাবমুক্ত হবে বিচার বিভাগ। অন্যদিকে এই রায়কে ইতিবাচক বলছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিস্তারিত সেলিয়া সুলতানা রিপোর্টে। ৭২-এর সংবিধানে বিচারপতি অপসারণ সংসদের হাতে থাকলেও ৭৫-এর চতুর্থ সংশোধনীর মাধ্যমে সে অধিকার রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়। ৭৭-এর সামরিক শাসনের সময় বিচারপতি অপসারণের বিষয়টি দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে, যা ৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় সংবিধানে। ২০১০ সালে পঞ্চম সংশোধনী বাতিল করা হলেও থেকে যায় জুডিশিয়াল কাউন্সিলের অংশটি। ২০১১ সালে পঞ্চম সংশোধনীর অনেক বিষয় ফিরিয়ে আনা হলেও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাদ পড়েনি। ২০১৪ সালে ১৬তম সংশোধনীর মাধ্যমে সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হয় বিচারপতি অপসারণের অধিকার। বিচারপতিকে তবে সংবিধানের ৭০তম আর্টিকেল অনুযায়ী ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যেখানে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে কোনো মতামত দিলে পদ বাতিল করার বিধি রয়েছে, সেখানে জনগণের মতামতের কতটা ইচ্ছার প্রতিফলন ঘটবে তা নিয়ে দেখা দেয় প্রশ্ন। আর এ কারণে ১৬তম সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করা হলে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বিশেষ বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল করা হয় ১৬তম সংশোধনী। ১৬তম সংশোধনী বাতিল করে হাইকোর্টে যে রায় দিয়েছে, আমি মনে করি এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে এটা একটি মাইল ফলক হয়ে থাকে। রায়ে মেজরিটির সিদ্ধান্তে এই আইনকে সংবিধান পরিপন্থী, বেআইনি ও বাতিল ঘোষণা করা হয়েছে। যেই তো সিদ্ধান্তটা এত বড় একটি সাংবিধানিক প্রশ্ন জড়িত, সেটা নিশ্চয়ই হাইকোর্টই শেষ হবে না, আপিল বিভাগে এটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং আমরা এখন পর্যন্ত এই রায়ে সন্তুষ্ট। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল। আমরা সংক্ষুব্ধ রাষ্ট্রপক্ষ এবং এই আদেশের বিরুদ্ধে আমরা সার্টিফিকেট প্রার্থনা করেছি, সার্টিফিকেটও দেওয়া হয়েছে। সুতরাং সরাসরি এটা আপিল বিভাগে আপিল হিসাবে গণ্য হবে। আগামী রোববার আপিল বিভাগের চেম্বার জজের কাছে আবেদন করব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের আস্থার সংকট ফিরিয়ে আনতে এই রায় ইতিবাচক বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। দুপুরে নিজ বাসায় বিচারপতি অপসারণে ক্ষমতা সংসদে না থাকার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় নিজের কথা জানান তিনি। এই রায়ের কারণে বিচার বিভাগের উপর সরকারের প্রভাব অনেক কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এই আইনের ফলে জনমনে ধারণা হয়েছিল যে এই সংশোধনের মাধ্যমে সরকার বিচার বিভাগের উপর একটা নিয়ন্ত্রণ করতে পারবে। সত্যি হোক মিথ্যা হোক, এই ধারণাটা হয়েছিল। এই ধারণাটা বিচার বিভাগের জন্য খুবই ক্ষতিকর। দেশের আইনের শাসনের জন্য এটা খুবই একটা অশনি সংকেত। এখন এই ধারণাটার অবসান হবে, যেটা বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুবই কাম্য ছিল। মানবতা বিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা মতিউর রহমান নিজামের রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। সকাল 11:30টায় প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করলেও আইন নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী।
2014 সালের 29 অক্টোবর জামায়াতের এই নেতার বিরুদ্ধে 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হওয়ায় 4টিতে ফাঁসি এবং 4টিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, পাবনার বাউশকারী, ডেমরা ও রূপসী গ্রামের প্রায় 400 জনকে হত্যা এবং ধুলাউড়ি গ্রামের আরো 52 জনকে হত্যা সহ 3টি অপরাধে ফাঁসি এবং অন্য 2টি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দেন সর্বোচ্চ আদালত। আর সবশেষ আইনি লড়াই হিসেবে এর 14 দিনের মাথায় রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন এই যুদ্ধাপরাধী জামায়াত নেতা। তবে বৃহস্পতিবার রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেল যুদ্ধাপরাধী নিজামীর ভবিষ্যৎ। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, রায় কার্যকরে আর কোনো বাধা রইল না। এখন শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার পথ খোলা থাকলো নিজামীর কাছে। এই রিভিউ পিটিশন ডিসমিস হওয়ার যে আদেশ, এটা জেলখানায় যাওয়ার পরে জেল কর্তৃপক্ষ মতিউর রহমান নিজামীকে জিজ্ঞেস করবেন যে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা। তিনি যদি প্রাণ ভিক্ষা চান, রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরে সেটা নির্ভর করবে, এবং যদি না চান সেই ক্ষেত্রে দণ্ড কার্যকর হবে। পূর্ণাঙ্গ রায় যাওয়ার পরেই দণ্ড জেল কর্তৃপক্ষ তাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তবে আসামি পক্ষের আইনজীবী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে পুরো আইনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ভবিষ্যৎ প্রজন্ম এটা বিচার করবে এই আইন কতটা সঠিক ছিল। এই আইন হওয়ার পরে তাদেরকে এখন যে বিচার করা হচ্ছে, যে জঘন্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, সেই ব্যাপারে আমি সন্দিহান, এবং এটা বানাটো সাক্ষীর উপরে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় 2010 সালের 29 জুন গ্রেফতার হন নিজামী। পরে তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয়। প্রায় 5 বছর ধরে চলা নানা আইনি প্রক্রিয়া শেষে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হল বৃহস্পতিবার। মতিউর রহমান নিজামীর এই মামলাটি নিয়ে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার রিভিউ নিষ্পত্তি হল। এর আগে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। এবার একই অভিযোগে দলটির আমির মতিউর রহমান নিজামীরও ফাঁসির দণ্ড বহাল থাকল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। আলবদর নেতা এবং জামাতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীর বিচারে একটি অধ্যায়ের সমাপ্তি হলো বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্ত সংস্থা এবং বিশিষ্টজনেরা এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, জামাত যে একটি অপরাধী সংগঠন, এ রায়ে তা আবারও জোরালো হলো। আফজাল হোসেনের রিপোর্ট। বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদর নেতা এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরের পর এবার দলটির আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরে আইনি বাধা কেটে গেল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন মনে করেন, আলবদর প্রধান নিজামীর ফাঁসির দণ্ড বহালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচারে একটি অধ্যায়ের সমাপ্ত হলো। বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, সেই দায়ভার তিনি এড়াতে পারেন না, এবং আজকে আলবদরের নেতার যে ফাঁসির দায় বহাল থাকলো, এটি হচ্ছে সত্যের বিজয়। শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা, আমাদের প্রত্যেকের প্রত্যাশা পূরণ হয়েছে, এবং তার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতি আরো এক ধাপ সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে। তদন্ত সংস্থা সহ বিশিষ্টজনেরা মনে করেন, জামায়াত প্রধান নিজামীর এ রায় যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে বিচারের মুখোমুখি করতে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে। প্রতিটি রায়ের মাধ্যমেই কিন্তু পরবর্তী বিচারগুলো সহজতর হচ্ছে, এবং জনমনেও আস্থা সৃষ্টি হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিদের যারা 44 বছর আগে অপরাধ করেছিল তাদের বিচার হবে। এই শীর্ষ যুদ্ধাপরাধীর গাড়িতে কিন্তু পতাকা উঠেছিল, বাংলাদেশের পতাকা। সুতরাং আমরা অনেকটা পাপ মুক্ত হয়েছি এর ফাঁসির এই রায় বহালের মধ্য দিয়ে। একই সাথে এ রায় দ্রুত কার্যকরে সরকারের কাছে দাবিও জানান তারা। আপিল বিভাগ তার রায়ে বলেছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী আলবদর বাহিনীর প্রধান হিসাবে স্বাধীনতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপক্ষ মনে করে, এই রায়ের ফলে আবারও প্রমাণিত হলো জামায়াত ইসলামী একটি অপরাধী সংগঠন। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় বিজয় মিছিল করেছেন মুক্তিযোদ্ধা সহ দেশের সর্বস্তরের মানুষ। মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন তারা। পাশাপাশি আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ খারিজ করে দেয়ায় বিচারক ও কৌশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ সময় রায় দ্রুত কার্যকরের দাবিও জানান সাধারণ মানুষ। জনগণের প্রত্যাশা, জনগণের দাবি এটা।
যুদ্ধাপরাধীদের বিচার ফাঁসি হবে, এটা বহুদিনের আকাঙ্ক্ষা প্রত্যাশিত, যা পূরণ হলো। যুদ্ধাপরাধীদের একটা নিশ্চিত ঝামেলা দ্রুত শেষ হোক, আর ঝুলে আর রাখার দরকার নেই দেশে। রিভিউ পিটিশন খারিজ করবে, এটা আমাদের আশা ছিল। আমাদের আশার আকাঙ্ক্ষায় সেটি বাস্তবায়িত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ আবারও বিচারের সংস্কৃতি, ন্যায় বিচারের সংস্কৃতিতে ফিরে এসেছে। নিজামীর রায়ের মাধ্যমে আমরা বাংলার জনগণ, মুক্তিকামী জনগণ একটি স্বস্তি পেল। এই কলঙ্ক মুক্ত হওয়ার জন্য আমরা খুশি এবং আনন্দিত। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হোক, আর এই মতিউর রহমান নিজামীর কুখ্যাত রাজাকারের লাশ যেন পাবনায় দাফন করা না হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যারা পরিবারের আমাদের বাবা মা হারিয়েছি, ঘর বাড়ি পুড়িয়েছে যাদের, তারা নিঃসন্দেহে আনন্দিত, উৎফুল্লিত। আমরা চাই যেন তার এই লাশ পাবনার মাটিতে না পদার্পণ করেন। শহীদরা আজকে তাদের আত্মতৃপ্তি পাবে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, তারাও আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আগামী দিনের বাংলাদেশ, নতুন প্রজন্ম যে বাংলাদেশ চাইবে, সেই বাংলাদেশ হবে যুদ্ধ অপরাধী মুক্ত, রাজাকার মুক্ত বাংলাদেশ। যত দ্রুত সম্ভব এই সমস্ত চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তত বাংলাদেশ কলঙ্ক মুক্তির পথে যাবে। ফাঁসির রায় আমাদের পক্ষে আসায় আমরা সবাই খুবই আনন্দিত। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া ছাড়া দণ্ডিত যুদ্ধাপরাধী জামাতের আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর সামনে অন্য কোনো আইনি সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি রিভিউ আবেদন খারিজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। আপনারা জানেন এর আগেও অনেকগুলি রায় হয়েছে এবং রায় কার্যকর করা হয়েছে। একটাই ধাপ এখন বাকি আছে আইনত, সেটা হচ্ছে যিনি ফাঁসির আসামি তার জন্য একটা মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চাইতে পারেন। এইটুকু একটা রিজনেবল টাইম হয়তো তিনি পাবেন, আর তাছাড়া অন্য কোনো সুযোগ তো আর নাই, আইনি সুযোগ নাই। তো সার্বিক বিবেচনায় আমার এতগুলি কথার সারমর্ম হচ্ছে এই রায়ে আমরা সন্তুষ্ট। সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দেয়া 168 মামলার রায়ের পুনঃশুনানি হবে না। 1 মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান। 168টি মামলার মধ্যে 2-1টি মামলা তারা পুনঃশুনানি করতেও পারেন। এর আগে অবসরের পর রায় লেখা নিয়ে বিতর্কের কারণে গত বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে থাকা 161টি মামলা এবং সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের কাছে রায় লেখার জন্য অপেক্ষমান থাকা 7টি মামলার পুনঃশুনানি করা হবে বলে জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট। বাংলার সময় আরো থাকছে। চুয়াডাঙ্গায় ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেফতার, সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত। ময়মনসিংহ নেত্রকোনা সড়কে ট্রাকের ধাক্কায় একই পরিবারের 5 জন সহ সিএনজি অটোরিকশার 8 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার মোদারপুর গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ কোতোয়ালি মডেল থানায় নিয়ে এসেছে পুলিশ। হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের ময়মনসিংহ সদর উপজেলার মুদারপুর গাছতলা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ 8 জন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের মধ্যে পূর্বদলার শানকিদুয়ারি গ্রামের কাজল মিয়া, তার স্ত্রী, 2 সন্তান ও শ্যালক সহ 6 জনের পরিচয় পাওয়া গেছে। একটা সিএনজি আপনার ট্রাকের সাথে সংঘর্ষে জায়গা 8 জন লোক মারা গেছে, কিছু বাচ্চাও আছে। ট্রাকটা ময়মনসিংহ থেকে নেত্রকোনা দিকে যাচ্ছিল, ড্রাইভার সম্ভবত তার নিয়ন্ত্রণ হারাইয়া একদম টোটালি সিএনজির উপরে আটকায় উঠছে। ট্রাকটা রং সাইডে চলে আসায় সিএনজির সাথে সংঘর্ষ বেঁধে যায়, যার কারণে দুর্ঘটনাটা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় পাঠিয়েছে। একজন নারী, 2 জন শিশু, 5 জন পুরুষ এবং তারা সকলেই ঘটনাস্থলে মারা যায়। ট্রাকটি আটক আছে, ড্রাইভার পলাতক আছে। যান চলাচল স্বাভাবিক করেছি, এখন যান চলাচল স্বাভাবিক আছে। কাজল মিয়া পরিবারের সদস্যদের ডাক্তার দেখানোর জন্য সিএনজি যুগে ময়মনসিংহ শহরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তেরও সিদ্ধান্ত নিয়েছে স্কুল কমিটি।
এদিকে চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা ছাত্রী। পুলিশ জানায় বিকেলে বিচারক ডক্টর ABM মাহমুদুল হকের আদালতে জবানবন্দিতে পুরো ঘটনার বর্ণনা দেয় নির্যাতিতা। জবানবন্দিতে সে জানায় গত ৩০ এপ্রিল ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আহাদ আলীর বাড়িতে প্রাইভেট পড়তে যায় সে। সেখানে তাকে ধর্ষণ করে আহাদ। মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি জানালে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তার পরিবার, কিন্তু ৫ দিন পরও ব্যবস্থা না নেওয়ায় গতকাল সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে অভিযুক্ত স্কুল শিক্ষককে পিটুনি দেয় নির্যাতিতার স্বজন এলাকাবাসী। পরে গত রাতে নির্যাতিতার স্বজন বাদী হয়ে মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক আহাদ আলীকে গ্রেফতার করা হয়। আমরা জরুরি ভিত্তিতে ম্যানেজিং কমিটি এবং সকল স্কুলের শিক্ষক মণ্ডলী সহ আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে তাকে সাময়িক বরখাস্ত করেছি। শিক্ষার্থীকে শিক্ষক দ্বারা ধর্ষিত হয়েছে, আমাদের থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার পরপরই আমি আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাতক্ষীরায় এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, গতকাল সকালে কলারোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জয়াকে তুচ্ছ কারণে বেদম মারধর করেন শিক্ষক মাহফুজুর রহমান। এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা। কলম নিয়ে একটু খেলছিল, স্যার মনে করছে যে না ও মানে দুষ্টমি করছে। পরে এই যে স্যার যে পরিমাণ মারিছে, মারার কারণে অজ্ঞানী পড়ে গেছে। অজ্ঞানী পড়ে যাওয়ার পরে স্যার এই শিক্ষাটা দিতে পারে। কোনো মা এইভাবে বাচ্চা নিয়ে না ভাগায় সাতজনের এজনই শিক্ষা পায়, কারণ আমি চাই না আমার মতন প্রত্যেক মা এইভাবে কান্নাকাটি করুক। অন্যায়ভাবে মেরেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং প্রধান শিক্ষক অস্বীকার যাচ্ছে, কিন্তু যিনি মেরেছেন তিনি বলেছেন যে একটা বাড়ি মারেছি। রংপুরে ১০ম শ্রেণীর এক ছাত্রীর মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে মিঠাপুকুর উপজেলার গোপালপুরে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাতে জানলার পাশে বসেই পড়ছিল রুবাইয়াত ঋতু। হঠাৎ জানলা দিয়ে দুর্বৃত্তরা ঋতুর মুখে অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে ঋতুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। চিকিৎসকরা জানান, অ্যাসিডে ঋতুর মুখের ডান অংশ পুড়ে গেছে। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানাতে পারেনি পুলিশ। আমার চুলগুলো টানি ধরে মুখে কিছু দেয়। আমি মনে করছি যে পানি কিছু, প্রথমে বুঝতে পারিনি। দেওয়ার পরে এমন করতেছে, আম্মু চিল্লেন দিছে। আম্মু এসে বলতেছে, আম্মু মনে করছে যে কানে কিছু মনে হয় ঢুকেছে, কানে করতেছে। যখন চুলগুলো ধরছে, চুল ছাড়িয়ে দেওয়া ছিল, চুলের মধ্যে চুল গরম হয়ে গেছে। দেখি পানি ঢালালি খুব, অনেকক্ষণ পানি ঢালার পর আমি অ্যাম্বুলেন্স দেখে না এখানে মেডিকেলে নিয়ে আসলাম। তো সন্দেহ করতে পারি না, কারণ ও যদি বলতে পারে এতটুকু, আমি কি এক সন্দেহ, আমি তো জানি না। 4% কেমিক্যাল বার্ন নিয়ে আসছে, তার ফেসের রাইট সাইডে পুড়ে গেছে, কিছুটা রাইট আইও ইনভলভ। সে সম্পূর্ণ যে বিপদমুক্ত তা বলা যাবে না এই মুহূর্তে। বাংলার সময় আরো থাকছে। জেলা ভোলায় চলছে সংরক্ষিত বন উজাড়ের মহোৎসব। তৈরি হচ্ছে ঘরবাড়ি ও কৃষি জমি, পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। জামালপুরে আগুন লেগে একটি পাট গুদাম পুড়ে গেছে। সকাল 10টার দিকে শহরের তমালতলা এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টির সময় বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে পাট গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের গুদামে থাকা 4000 মন পাটের বেশিরভাগই পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে আগুন নেভাতে গিয়ে 2 জন আহত হয়েছেন। পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দেবর ও ভাবি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুড়িপাইকা গ্রামের রুস্তম মাঝির সাথে একই এলাকার ধুলু মুন্সির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে গাছ লাগাতে যায় ধুলু মুন্সি ও তার 4 ছেলে।
এ সময় রুস্তম তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন 5 জন। তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রুস্তম ও তার ভাবি মালিকার অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথেই মারা যান রুস্তম ও মালিকা। মাটি কাটবে না, ওরা আবার মাটি কাটতে নামছে, ওর আব্বা বাধা দিচ্ছে, ঠিক আছে মাটি কাটতে নামছে। এর মধ্যে আবার পিটেছে, এবার প্লাস্টিকের তাড়াতাড়ি পিটেছে, মায়ের গায়ে স্যারে পিটেছে, বড় বোনকে স্যারে পিটেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এই ঘটনার সাথে যারা আরো জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় যেন দ্রুত আনতে পারি সে ব্যবস্থা নিচ্ছি। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। একেবারে শেষ মুহূর্তের সময়টুকু কাজে লাগাতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। তবে ভোটাররা চান সৎ ও যোগ্য প্রার্থীকেই তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। দর্শক, নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাতে রংপুরের মিঠাপুকুর উপজেলায় আছেন আমাদের সহকর্মী মানিক সরকার। যাচ্ছি তার কাছে। মানিক। সাজিদ রাজু, ধন্যবাদ আপনাকে। যে আপনি জানেন যে আগামী শনিবার যে নির্বাচন, ৪র্থ ধাপের নির্বাচন, এই ৪র্থ ধাপের নির্বাচনকে কেন্দ্র করে আজকে মূলত নির্বাচনী প্রচারণার শেষ দিন হওয়ায় গ্রামীণ এই যে জনপদ এখন নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে। আমি দেখেছি, আমি দুপুরের পর থেকে রংপুরের বেশ কয়েকটি ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ করেছি। তাতে দেখেছি যে শেষ সময়ে প্রার্থীরা, বিশেষ করে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা, মানে তাদের যে ভোটাররা, সম্মানিত ভোটাররা আছেন, তাদের দ্বারে দ্বারে গেছেন, খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে শেষ সময়ের জন্য দোয়া চাইছেন। তারা প্রচন্ড রোদ উপেক্ষা করে তারা শেষবারের মতন তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, লিফলেট বিলি করতেছেন এবং তারা মাথায় হাত বুলিয়ে দোয়া চাইছেন যে ভোট যেমন আমার জন্য আপনারা দোয়া করবেন। আরেকটি বিষয় আপনাকে বলব যে আগামী শনিবারের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্বাচন কর্মকর্তা সহ উপজেলা নির্বাচন কর্মকর্তা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, নির্বাচন কর্মকর্তা তারা বলছে যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য যে নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছে। আরো একটা বিষয় আপনাকে আমি বলে রাখি, হচ্ছে যে আপনি জানেন যে রংপুর অঞ্চলে, রংপুর বিভাগের এই যে কয়েকটি উপজেলা ইউনিয়নে ভোট হচ্ছে, অতীতে যেভাবে শান্তি এবং সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, কর্মকর্তারা ঠিক এভাবে এবারের নির্বাচনও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয় সে লক্ষ্যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই প্রত্যেকটা ইউনিয়ন কেন্দ্রে র্যাব, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে তারা হয়তো আগামীকাল সকাল থেকেই দায়িত্ব পালন করবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে সাজিদ রাজু রংপুর অঞ্চলের নির্বাচনের সবশেষ খবরাখবর। দর্শক, রংপুরের মিঠাপুকুর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের একদম সবশেষ প্রচারণার খবর আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক সরকার। ঝিনাইদহে 2 চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 35 জন আহত হয়েছেন। সকালে হরিণাকুণ্ড উপজেলার ফলসি ইউনিয়নে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে 2 গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থক গ্রুপ আর হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র গ্রুপ, তার স্বতন্ত্র আছে আওয়ামী লীগ ফজলুর রহমান। এই 2 গ্রুপে গোলমাল হয়। এই গোলমালে বেশ কিছু লোক আহত হয়। আর বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। লালমনিরহাটে পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার তালুক মৃত্তিকা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় মিম, কুসুম ও নাইম নামে 3 ভাই বোন। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধারের চেষ্টা করলেও কোনো হদিস মেলেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 3 ভাই বোনের লাশ উদ্ধার করে। বগুড়ার ঐতিহ্যবাহী নবাব বাড়ির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। আজ বগুড়া জেলা প্রশাসকের নিকট এই সংক্রান্ত চিঠি হস্তান্তর করা হয়েছে। গত 17 এপ্রিল নবাব প্যালেসের 1 একর 55 শতক জমি 27,45,07,000 টাকায় ক্রয় করেন বগুড়ার 3 ব্যবসায়ী। এরপর থেকে নবাব বাড়িটি সংরক্ষণের জোর দাবি জানায় সুধী সমাজ। প্রায় 200 বছরের পুরনো এই নবাব প্যালেসে রয়েছে একটি দর্শনীয় জাদুঘর ও শিশুদের বিনোদনের জন্য 20টি রাইড। গত এপ্রিলে সময় সংবাদে খবর প্রকাশের পরই নবাব বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার। সরকার এটা সংরক্ষণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই হিসাবে সরকার ইতিমধ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয় এটা বিজিপিএসকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। বরিশালকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। দুপুরে নগরীর সার্কিট হাউস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের শপথ পাঠের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। জেলা প্রশাসন ও সম্মিলিত নাগরিক সমাজ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপস্থিত সবাই এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সেই সঙ্গে কোথাও বাল্যবিবাহের খবর পেলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন তারা। এর আগে বাল্যবিবাহ প্রতিরোধে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 5ই মে বরিশাল জেলা বাল্য বিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষিত হলো এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে এই জেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। দেশে প্রতিনিয়তই বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, যার সঙ্গে জড়িত তিতাস গ্যাসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। তাদের যোগসাজশে গ্যাস নিয়ে প্রভাবশালীরা হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা। শুধু দেখভালের অভাবেই এসব সংযোগের পাইপলাইন অভিযান চালানোর পরও ফের বসানো হচ্ছে। গাজীপুর থেকে ঘুরে এসে শাহিন রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালিয়াকোট থানাধীন হরতকিতলা নামের একটি মহল্লাতে। এলাকায় প্রতিটি বাড়িতেই কমপক্ষে 15 থেকে 20টি ঘর দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ঘরের জন্যই একটি করে গ্যাসের চুলা বরাদ্দ রয়েছে এখানে, যেগুলো সম্পূর্ণই অবৈধ। আর এসব গ্যাসের সংযোগ লাইন কিভাবে এসেছে এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কোনো বাড়িওয়ালাই। এখানে আসলে দেখা যাবে প্রতিটি বাড়িতে এভাবেই ছড়িয়ে রয়েছে গ্যাসের অবৈধ সংযোগ। উচ্চচাপের গ্যাসের মূল সঞ্চালন লাইন ছিদ্র করে নির্মাণ করা হয়েছে বিতরণ লাইন। আর প্রতিটি সংযোগের জন্য নেওয়া হয়েছে 30,000 থেকে লাখ টাকা পর্যন্ত। টাকা দিছি মনে করেন, হ্যাঁ আমাদের এই পর্যন্ত দিব, 40 নিচে 30 নিচে যার থেকে যা নিয়ে পারছি। লাইন দিছে এসাক শামসুল। আমি তো একা না, কিন্তু শত শত হাজার হাজার বাড়ি দেখা যায়। এলাকার মধ্যে যারা একটু প্রভাব তাদের মধ্যে কমিটি করছে, কমিটির এলাকার যে প্রভাব এরা বাড়ি বাড়ি টাকা তুলছে। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় দালাল আর ঠিকাদার থেকে শুরু করে স্থানীয় গ্যাস বিতরণ কোম্পানির লোকজন এর সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে, যারা হাতিয়ে নিচ্ছে কারি কারি টাকা, গড়ে তুলছে বিলাসবহুল বাড়ি কিংবা গাড়ি। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তাদের অনেকেই স্বাভাবিকভাবেই অস্বীকার করেন, আবার কেউ কেউ তা স্বীকারও করে নেন। এটা তো উপরে কর্মকর্তা ছাড়া তো আর হয় নাই। যদি আমার হাজবেন্ড অন্যায় কাজ করে থাকে তাহলে অত্র এলাকা সবাই করছে। অসাধু গ্যাসের কন্ট্রাক্টর ছিল না দিছি, হয়তো গ্যাসের কন্ট্রাক্টর না, আমি কিছু জানি। তবে তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ বলছে তাদের কাছে লিখিত তথ্য থাকলেও কারা এসব অবৈধ কাজের সাথে জড়িত সে বিষয়ে কিছুই জানেন না তারা। লাইন তো ডিসকানেক্ট করছি আমরা বেশ কিছু, এখন পুলিশ ম্যাজিস্ট্রেট না বলে তো আমরা কাজ করতে পারবো না। আমরা তো আমাদের প্রক্রিয়া করছি। এই লাইনগুলো দিচ্ছে কারা? আমাদের অফিসের কোনো লোকজন জড়িত নয় এর সঙ্গে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানি সূত্র বলছে গত 2 বছরে বিভিন্ন অভিযান পরিচালনা করে 280 কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। এখনো এমন শত শত কিলোমিটার পাইপলাইন রয়েছে যার খবরই রাখে না বিতরণ কোম্পানি। ফলে প্রতিনিয়তই চুরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। শাফিন জাহিদ, সময় সংবাদ, গাজীপুর।
এবার তেল সেক্টর নিয়ে সতত একটি জাদুঘরই গড়ে তুলেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম। চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত এই জাদুঘরে স্থান পেয়েছে 125 বছর ধরে তেল সরবরাহ এবং বিক্রির কাজে ব্যবহৃত নানা যন্ত্রপাতি। আগামীতে শিক্ষার্থীদের গবেষণায় বড় ধরনের ভূমিকা রাখবে দেশের প্রথম এবং একমাত্র এই অয়েল মিউজিয়াম। শাকাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলে আনুষ্ঠানিকভাবে 1858 সালে তেল আবিষ্কার হয়, তবে তার আগে তৎকালীন বার্মায় তেল আবিষ্কার হয়েছে। আর বার্মা ওয়েল কোম্পানিকে বলা হয় প্রাচীন তেল বিক্রেতা প্রতিষ্ঠান। নাফ নদী পেরিয়ে বাংলাদেশে তেলের বিপণন শুরু হয় 125 বছর আগে। দীর্ঘ পথ পরিক্রমায় তেল বিপণনে ব্যবহৃত হয়েছে নানা যন্ত্রপাতি। এই অবস্থায় তেলের ইতিহাস ধরে রাখতে মেঘনা পেট্রোলিয়াম পতেঙ্গায় স্থাপন করল দেশের প্রথম তেল জাদুঘর। আমার কাছে মনে হয়েছে যে এই সেক্টরের ইতিহাসটাকে মানুষের কাছে যাতে ভবিষ্যতে প্রবাহিত হয়, মানুষ যাতে জানতে পারে, কিন্তু এই সেক্টর সম্পর্কে আরো তথ্য মানুষের কাছে পৌঁছে যায়, সেজন্যই আমরা এই জাদুঘর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। স্বল্প পরিসরে শুরু হলো মিউজিয়ামে রয়েছে 19 শতকে ঘাট থেকে তেলবাহী জাহাজে যেতে কর্মকর্তাদের বহনকারী প্যাডেল নৌকা, পাম্পের মাধ্যমে তেল সরবরাহের নানা যন্ত্রপাতি। স্থান পেয়েছে 1960 সালে ব্যবহৃত সাইক্লোস্টাইল এবং টাইপ মেশিন। রয়েছে সে সময়কার আগুন নেভানোর যন্ত্র। 50 বছর 60 বছর অনেক আগের পুরনো এই জিনিসগুলো রেখেছি যেন নতুন প্রজন্ম বুঝে যে আগে কিভাবে তেল ডেলিভারি দেওয়া হতো আর এখন কিভাবে দেওয়া হচ্ছে। মেঘনা পেট্রোলিয়ামের তেলের ডিপো এলাকায় স্থাপিত জাদুঘরটি আপাতত শিক্ষার্থী এবং গবেষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেবদেলা ভোলার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বন বিভাগের গড়ে তোলা সংরক্ষিত বন উজাড়ের মহোৎসব চলছে। বন কেটে তৈরি হচ্ছে ঘরবাড়ি ও কৃষি জমি। এতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা পরিবেশবিদদের। বন বিভাগের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় বন উজাড় বন্ধে কাজ করছেন তারা। উৎপল দেবনাথের ছবি ও নাসিরউদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলাকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে রক্ষায় উপকূল জুড়ে গড়ে তোলা হয় সবুজ বেষ্টনী। বন বিভাগের এসব বাগানের মধ্যে 1,10,000 একর ম্যানগ্রোভ বাগানকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করে সরকার। সংরক্ষিত এসব বন উজাড় বা ক্ষতি করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়। কিন্তু এই আদেশ অমান্য করে মেঘনার মধ্যবর্তী চর জহিরুদ্দিন, কলাতলির চর নিজাম, চর পাতিলা, চর ফৈজুদ্দিনের সংরক্ষিত বন উজাড় করে ঘরবাড়ি তোলা হচ্ছে। গরিব মানুষ, নদী ভাঙ্গা, কোনো জায়গা নাই, জমিন নেই, অত সম্পদ নাই, ফলাইলে কষ্টে দুঃখে খাই। এখন নেতা করে কিছু টাকা পয়সা দিই, ফরেস্টারের কিছু টাকা পয়সা দিই, মানে এই জঙ্গলের মধ্যে তাই। বাগানের মধ্যে কুদুরা বাসা বাড়ি নিছি, একটা বিরাট জায়গা নিছি, তারপরও আমরা ফরেস্টারের মাগনা নির্যাতন হইতে আছি, মামলা দিতে আছে। জায়গা থাকলে জমি থাকলে আমরা তো জোরে দিয়ে বন বাগানে বাস করতাম না। সংরক্ষিত বন উজাড়ের কারণে উপকূলের পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে মনে করেন এই পরিবেশ কর্মী। এই বন কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে, এই বন কেটে বসতি বাড়ি তৈরি করা হচ্ছে, চাষযোগ্য জমি সৃষ্টি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক এবং আইন পরিপন্থী। তবে লোকবল ও নৌযান সংকটের কথা উল্লেখ করে বন বিভাগের এই কর্মকর্তা জানালেন, কোস্টগার্ড সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় বন উজাড়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্যপ্রাণী এবং বনজ সম্পদ সংশ্লিষ্ট কোনো অপরাধের কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা কোস্টগার্ড এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। বন উজাড়ের ঘটনায় গত 5 বছরে জেলায় 231টি মামলা হয়েছে। এর মধ্যে চলতি বছরে 35টি মামলায় 8 শতাধিক ব্যক্তির বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছেন আদালত। সময় সংবাদ, ভোলা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের। বিচারপতি অপসারণের ক্ষমতা থাকছে না, সংসদের হাতে আপিল করবে রাষ্ট্রপক্ষ। জামাত নেতা নিজামীর ফাঁসি কার্যকরে আরো এক ধাপ অগ্রগতি, ফাঁসির আদেশ বহাল, গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল। ময়মনসিংহের গাছতলায় ট্রাক সিএনজির সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ নিহত 8, টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় 2 জনের মৃত্যু। আজ মধ্যরাতে শেষ হচ্ছে 4র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, শেষ মুহূর্তেও গণসংযোগে প্রার্থীদের তুমুল ব্যস্ততা। এবং তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে বাড়ছে গ্যাসের অবৈধ সংযোগ, কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা, অভিযান চালিয়েও মিলছে না সুফল।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।